photosynthesis, so no plant grow there. এই বেনথোস মানে একবার সমুদ্রের ডিপে, যেখানে এই যে উপরে যত ক্রিয়েচার অ্যানিমালটা যা কিছু আছে সব মারার পরে ওই নিচে গিয়ে জমে, যেখানে সেই জোনটা হলো খুব নিউট্রিয়েন্ট রিচ, কিন্তু ওখানে কোনো ফটোসিনথেসিস হয় না। মানে পানির নিচেও গাছপালা আছে, তাদের ফটোসিনথেসিস প্রয়োজন, কিন্তু ওটা এমন ডার্ক যেখানে আর কোনো রকম ফটোসিনথেসিস আলো যেতে পারে না ওই বিভিন্ন ডেড বডির কারণে। কিন্তু এখান থেকেই এই ডিপ ওশেন থেকে আবার শুরু হলো বেনথোস মানে ডিপ ওশেন। আপওয়েলিং, আপওয়েলিং হলো উল্টা। ডিপ ওশেন ওয়াটার ইজ নিউট্রিয়েন্ট রিচ বিকজ অফ নিউমারাস ক্রিয়েচার্স হু ডাই ইন দ্য সারফেস সারফেস ওয়াটার অ্যান্ড সিঙ্ক। মানে সারফেস ওয়াটারে যে সমস্ত জিনিস মানে প্রাণী মারা যায় সেটা ওই ডিপ ওয়াটারে গিয়ে জমে। ওখান থেকে আপওয়ার্ড, আপওয়েলিং মানে আপওয়ার্ড ফ্লো অর আপওয়েলিং অফ ডিপ ওশেন ওয়াটার্স brings nutrients to the surface, allowing abundant growth of algae and animals that depends on algae. Upwelling is important for production of commercial fish. তাহলে আপওয়েলিংটা হচ্ছে ডিপ ওয়াটারে সারফেসে মানে অ্যানিমালটা যেগুলো মারা যায় সেগুলো ডিপ ওয়াটার নিচে দিয়ে থাকে। ওখান থেকে বিভিন্ন মুভমেন্ট, ঝড়ে হোক মানে ওই জিওলজিক প্রসেসে হোক, মুভমেন্টের কারণে আপফ্লোতে উপরে চলে আসে। উপরে চলে আসে জোয়ার ভাটা, এটা হচ্ছে মুভমেন্ট। এরকম উপরে চলে আসে, উপরে চলে আসলে ওর মধ্যে প্রচুর নিউট্রিয়েন্ট থাকে, যার কারণে অবস্থা একটু ডিস্টার্ব, যার জন্য একটা সমস্যা হচ্ছে। যাই হোক, সরি, তোমরা বুঝতে পারবে। তাহলে আপওয়েলিং আবার বলছে, আপওয়েলিং হচ্ছে যে এখন ডিপ ওশেন ওয়াটার যেখানে সারফেসে মানে নিউমারাস ক্রিয়েচার বলতে যত অ্যানিমাল প্ল্যান্ট যা কিছু হোক, অ্যানিমাল তো না, যত ধরনের অ্যানিমাল হোক প্ল্যান্টস না, এরা সব নিচে গিয়ে জমে মানে ডিপ ওয়াটার মানে ডিপ ওশেন পোর্শনে। ওখান থেকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে টার্বুলেন্সে উপরে চলে আসে, ওয়াটার ফ্লো, আপওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার। হ্যাঁ, এই ফ্লোতে উপরে চলে আসে। চলে আসলে ওখানে হয় কি যে বিভিন্ন রকম এলগি অ্যানিমাল থাকে, এর কারণে ওখানে ওই যে এলগি বা অন্যান্য নিউট্রিয়েন্ট নেওয়ার জন্য মাছ ছুটে আসে। এইটা হলো আপওয়েলিং ইজ ইম্পর্টেন্ট ফর প্রোডাকশন অফ কমার্শিয়াল ফিশ। এই কারণে এই কোন জায়গায় এরকম সব মানে এক জায়গায়, ওটা তো কোনো প্লেন না যে সব জায়গায় ছড়াই ছিটিয়ে থাকবে, বিভিন্ন রকম পজিশনে থাকে, যেখান থেকে এরকম ফ্লো মাধ্যমে আপওয়ার্ড মুভমেন্ট হয়, ওই জন্য তোমার মাছ টাছ বেশি পাওয়া যায়। যে কারণে এখান থেকে অনেকে যেমন জাহাজে যায় অনেক মাছ ধরে নিয়ে আসে, তারা এগুলি জানে। তোমাদের মধ্যে এরকম যদি আপওয়েলিং সম্পর্কে ধারণা থাকে, এই জন্য এখন তো অনেক ইয়ে হয়েছে, ক্যামেরার যুগ, সুতরাং বুঝতে অসুবিধা নেই। এইটা ডিপ ওশেন, এখানে অনেক নিচে কিছু দেখা যায় না, অনেক ক্রিয়েচার আছে, এবং এখান থেকে টার্বুলেন্সের মাধ্যমে উপরে যখন আসবে তখন আমরা এখানে ফিশ পাবো। যার কারণে দেখবা যে জেলেরা যখন মাছ ধরতে যায় অনেক দূরে ছুটে যায় এবং নির্দিষ্ট একটা এলাকায় গিয়ে সে মাছ ধরার জন্য জাল ফেলে, এটা সেটা করে। তো সেই অর্থে ওই জোনটা খুব ইম্পর্টেন্ট কমার্শিয়াল ফিশ প্রোডাকশনের জন্য। দেন আরেকটা হলো হাইড্রোথার্মাল ভেন্টস। এটা হলো হাইড্রোথার্মাল, হাইড্রো মিন্স পানি, থার্মাল হলো হিট। তাহলে পানির মধ্যে হিটের কারণে যে ফাটল, ভেন্ট মানে ফাটল। তাহলে পানির মধ্যে যখন এটা কখন ঘটে, যে সমস্ত ওয়াটারের মধ্যে সালফার রিচ কম্পাউন্ড বেশি থাকে এবং টেকটনিক মুভমেন্টের কারণে, জলীয় প্রসেসের কারণে সে মানে ঘর্ষণ হয়। পানিতে যখন ঘর্ষণ হয় তখন ওখানে সালফার কম্পাউন্ড গুলি হিটেড হয়ে মানে পানি বয়লিং পয়েন্টে চলে যায়। বয়লিং পয়েন্টে চলে গেলে, আর সাধারণত সমুদ্রের পানি সাধারণত 2°C মধ্যে থাকে, তার মানে এটা বরফ জমা অবস্থা বলতে পারো প্রায়। তো সেই দিক থেকে এক মাথা থাকে তোমার কোথায় যাচ্ছি আমরা, এক মাথা থাকে হচ্ছে কেন খুলে নেবো নাকি ব্যাটারিটা, তাই তো মনে হচ্ছে খুলে না, আচ্ছা এবার আমি একটু দেখি হাইড্রোথার্মাল ভেন্ট। এখন যদি একটু পড়ি তাহলে দেখো, দিস রিসেন্টলি ডিসকভার্ড বাউন্স occur in deep ocean where tectonic processes creates vents of hot water with a high concentration of sulfur compounds. These compounds provide an energy basis for bacteria which support giant counts, worms, and other unusual life forms. Water pressure is high and temperature ranges from boiling water at the top of the vents to the freeze at the bottom. Freeze water at the bottom.
দেখতে ছোট লাগে কেন আবার? তো এদিকে সরাই নি, একটু সরাই দিতে হবে। ঠিক আছে, ওই যে এখান থেকে এটা তাহলে কি হলো যে একটা থাকবে ওয়াটার প্রেসার ইজ হাই এন্ড টেম্পারেচার রেঞ্জেস ফ্রম বয়লিং ওয়াটার এট দ্য টপ অফ দ্য ভেন্টস এন্ড টু দ্য ফ্রিজ, মানে দ্যাট ইজ অ্যাবাউট 4 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার এট দ্য ডিপ ওশেন। এইটুকু তোমাদের জানা যে এটা একটা জিওলজি প্রসেসে হয় এবং একটা নতুন, মানে এটা মডার্ন রিসেন্টলি ডিসকভার্ড বাউন্স। বাউন্স মিন আমরা জানি যে এখানে প্লান্ট এন্ড লাইফ থাকে, সেটা সমুদ্রের মধ্যে এটা সম্ভব। তো আর একটা হলো সালফার কম্পাউন্ড থাকতে হবে টেকটনিক মুভমেন্টের প্রসেসে বলে। স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গিয়েছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গিয়েছে, স্লাইড দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে দেখি আবার আমি শেয়ার করে নেই। এখানে স্ক্রিন শেয়ার অফ হলো কেন? এখানে আমি এটা বাদ দিচ্ছি, সেই কারণে হয়তো তারা এখান থেকে কিছু হয়েছিল মনে হচ্ছে। এটা কিছু সরাইতে গিয়ে এখন তো দেখা যায় নাকি? জি স্যার, এখন দেখা যাচ্ছে। এইটা একটু সরানোর জন্য আমার এটা এইটা একটু সরাই দিচ্ছি। ঠিক আছে, যেটা দূরে রাখতে থাকলে একটু ডিস্টার্ব করে, যার কারণে আমি খুলে রাখলাম। তো তার মধ্যে তোমাদের হাইড্রোথার্মাল ভেন্ট বুঝতে অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? এরপরে যেটা আমি বলবো, বলছিলাম যে কেমিক্যাল ডেজার্ট নিয়ে একটা কথা আছে। আচ্ছা, ওই স্লাইডটা এখানে নাই, আমি একটু ওয়েট করে ওই স্লাইডটা নিয়ে আসি। একটু ওয়েট করো, স্লাইডটা নিয়ে আসি। একটু আসছি, দাঁড়াও। স্লাইড থাকার কথা দেখছিলাম। Control C. তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? এবার দেখো,
is when does ocean water termed as chemical desert? Termed term as chemical desert, ocean water termed as chemical desert. Ocean water is termed a chemical desert when it is extremely low in essential nutrients, particularly nitrogen, phosphate, silicate, which are necessary to support primary production of phytoplankton. Despite often having enough light and oxygen, this region cannot support mass marine life due to nutrient limitation. তো এখানে ওই কথাগুলি আছে যে এক্সট্রিমলি লো, কথাটা মনে রাখবা তোমরা। ওই ডেজার্ট বলে অনেকে খুব বেশি পরিমাণে লেখে বলা যে ডেজার্ট তো খুব বেশি পরিমাণে আছে। এখন ওই যে আমি বলেই দিচ্ছি হোয়েন ওশেন ওয়াটার, যে আর ভুলটা যাতে না হয় এগুলো তোমাদের জানা দরকার। বিভিন্ন সময় ভাইবে টাইপের বিভিন্ন কারণে স্যাররা যদি এদিক থেকে যায় তখন তোমাদের একটু হেল্প করার জন্য এই ধরনের প্রশ্ন করে থাকে। হ্যাঁ, তো সেই দিকটা মাথায় রেখে যে কেমিক্যাল ডেজার্টটা কি, ওপেন ওশেন ওয়াটার যেখানে লো ইন, ওই যে কথা এক্সট্রিমলি লো ইন এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, এর মধ্যে মেইনলি নাইট্রেট, ফসফেট, সিলিকেট এগুলো থাকে, যে কারণে যে মেরিন লাইফ এখানে খুব লিমিটেড গ্রো করে। কেন কি ফিচার এটা, কি ফিচার অফ কেমিক্যাল ডেজার্ট মানে কি হয়েছে, oligotrophic zones, areas of the open ocean and open ocean, especially in the subtropical garis, যেখানে মানে সাবট্রপিক্যাল রিজনেরা পাবো, that are nutrient poor, ওই যে লো ইন nutrient poor আর কি। it is areas of ocean water where which are nutrient poor, low biological productivity, then nutrient poor হলে very little phytoplankton grow, low biomass of fish and other organisms, কারণ যেখানে তোমার খাবার দাবার পাওয়া যায় না, প্রোডাক্টিভিটি কম, সেখানে অন্য জিনিস পাবে না। এক্সাম্পল দেওয়া হলো সেন্ট্রাল রিজিয়নস অফ নর্থ এন্ড সাউথ প্যাসিফিক গাইস, নর্থ এন্ড সাউথ আটলান্টিক গাইস এন্ড পার্টস অফ ইন্ডিয়ান ওশেন। এই কোথায় কোথায় এই ধরনের হইতে পারে সেটা। ওয়াই ইট হ্যাপেন্স, কেন স্টেবল ওয়াটার কলাম স্ট্রাটিফিকেশন প্রিভেন্টস মিক্সিং অফ ডিপ নিউট্রিয়েন্ট রিচ ওয়াটার উইথ সারফেস ওয়াটার। এখানে কেন হয় যে ডিপ ওশেন ওয়াটার এবং সারফেস ওয়াটার মধ্যে একটা ব্যারিয়ারের মতো থাকে স্ট্রাটিফিকেশন, যে কারণে ওই স্ট্রাটিফিকেশনটা মিক্সিংটাকে মানে প্রিভেন্ট করে। এখন কথা হচ্ছে পানির নিচে স্ট্রাটিফিকেশন মানে কি, ধরো ফ্লো আছে মাঝখান দিয়ে হয়তো পানি মুভ করে না, এটার কারণ হলো লো টেম্পারেচার। ওই পানি যেমন বলো ইউজুয়ালি ওশেন ওয়াটার সাধারণত 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা পেয়ে থাকি। সেখানে ওরকম যখন 2 ডিগ্রি সেলসিয়াস হয় তো সেখানে তো এরকম মানে ধর বরফের মতো অবস্থা, কিন্তু ফ্লো থাকলে হয়তো জমে না, এই কারণে আর কি। এই বলছে উইক আপওয়েলিং, অর্থাৎ দেয়ার ইজ লিটল টু নো আপওয়ার্ড মুভমেন্ট অফ নিউট্রিয়েন্টস ফ্রম ওশেন ডেপথস, অর্থাৎ নিচে থেকে উপরে আপওয়ার্ড মুভমেন্ট হয় না, সে লো আপওয়েলিং কথাটা। ফার ফ্রম ল্যান্ড, লেস ইনপুট অফ নিউট্রিয়েন্টস ফ্রম রিভার্স অর টেরেস্ট্রিয়াল রান আপ। এখন ওই যে ফার ফ্রম ল্যান্ড মানে কি, এই যে সি ওয়াটারের ডিপ, এটা তো আমাদের ল্যান্ডের থেকে যদি ল্যান্ডের থেকে অনেক নিউট্রিয়েন্ট ওয়াশ আউট হয়ে যায় নদীর মধ্য দিয়ে ওশেনেও চলে যায়, কিন্তু ওই ডিপ ওয়াটার অনেক নিচে থাকাতে ওখানে দিয়ে পৌঁছতে পারে না। তাহলে এই কথাগুলি যেমন কেন এটা হয়, কোথায় হয় এবং কি ফিচার গুলি কোথায় পাওয়া যায়, এই কথাটাও একটু ইম্পর্টেন্ট স্লাইডে থাকলো এখানে। আমরা এরপরের স্লাইডে আসি, কি হলো এখান থেকে দেখা যাচ্ছে তো না? এরপরে আমরা বলছি এক্সপ্লেইন সয়েল অ্যাজ হ্যাবিটেট ফর অর্গানিজমস উইথ এক্সাম্পলস, চ্যালেঞ্জ এন্ড সলিউশনস। এই কথাটা বলে যদি ওরকম কথাটা থাকে ব্র্যাকেটে 6 লেখা, মানে এই ধরনের প্রশ্ন হলে 6 নাম্বার থাকবে। এখন আমরা যদি ধরো কথা মিড টার্মে দিলাম, ওর মধ্যে ভাঙা দিতে পারি, হ্যাঁ, সেটাও পড়লে যখন আমরা পড়বো তখন বুঝতে পারবা। তোমাদের সয়েল অ্যাজ হ্যাবিটেট একটা মানে ইয়ে আছে, একটা চ্যাপ্টার আছে সিলেবাসের মধ্যে। সেই অর্থে আমরা এখানে শুধু এনভায়রনমেন্ট রিলেটেড এগুলি আনবো, সবগুলি আমাদের দরকার। হ্যাবিটেট, সয়েল অ্যাজ হ্যাবিটেট ফর অর্গানিজমস, এটা মাইক্রোবায়োলজি পড়লে দেখবো অনেক ডেপথে পড়াবে। আমরা মানে রুট যেটা এনভায়রনমেন্ট রিলেটেড ওই প্রসেসগুলো টেনে নিয়ে আসা আর কি। Soil is a critical component of Earth's ecosystem, acting as a habitat for diverse organisms ranging from microscopic bacteria to larger animals like earthworms. এখানে সয়েলের মধ্যে কথা বলছে, লার্জার অ্যানিমাল সয়েলের দেশে আর্থওয়ার্ম, সয়েলের কথা বলতেছে, ভুলে যাও না মানুষ আবার অর্গানিজম ধরে সয়েলের মধ্যে নিয়ে নিও না। হ্যাঁ, মানে ওখানে সবচেয়ে বড় মিয়া হলো আর্থওয়ার্ম আর বাকি সব ছোট। It provides necessary nutrients, waters and structure for these organisms to survive and thrive.
Soil serves as a dynamic habitat for a wide variety of organisms and supports their lives. এখন এই যে আমাদের সয়েল কিভাবে স্পেস আছে, এয়ার আছে, ওয়াটার আছে, এগুলি দিয়ে সেই অর্গানিজম গুলিকে সাপোর্ট দেয় বাঁচার জন্য। এখন টাইপস অফ অর্গানিজম কি? সে টাইপস অফ অর্গানিজম যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, ফানজি, প্রোটোজোয়া, এগুলি আর তোমাদের নতুন করে বলা লাগবে না, মাস্টার্সে যেহেতু আসছো এর ব্যাখ্যা পাবে, আর এখানে তো কিছু লেখাই আছে। তারপরে মেজোফানা, এগুলো মাইক্রো অর্গানিজমের মধ্যে ব্যাকটেরিয়া, ফাঙ্গিটা দেওয়ার পরে তারপরে আমরা বলছি মেজোফানা ইনক্লুডস মাইটস, তারপরে স্পিংট্রাইলস, নেমাটোডস, এই ধরনের ইয়া। তারপরে ম্যাক্রোফানা, এটা হলো মেজোফানা, ম্যাক্রোফানা, আর্থন, আর্নস এন্ড টার্মাইটস, এগুলো বুঝতে অসুবিধার কথা না। এই কথাগুলি এখানে আমরা শুরু করলাম, এটা টাইপস অফ অর্গানিজম 1 নাম্বার দিয়ে গেছে। একের মধ্যে এ বি সি, এগুলো একটু মনে রাখবে। টাইপস অফ অর্গানিজম মধ্যে এ বি সি করে গেলাম, দেখি ডিও আছে কিনা। হ্যাঁ, 2 নম্বরের রোল অফ সয়েল অর্গানিজম। তাহলে প্রথম দিকে আমরা যেটা দেখছি যে আমরা প্রথম পাইলাম মানে সয়েল অর্গানিজম টাইপস, এরপর রোল অফ অর্গানিজমস। রোল অফ অর্গানিজম রোলগুলো কি, আবার এ ধরো স্মল করে এ বি সি, ওর মধ্যে আবার এক্সাম্পল দেয়া আছে। ডিকম্পোজিশন এন্ড নিউট্রিয়েন্ট সাইক্লিং, এটা করে কি, এই যে মাইক্রোঅর্গানিজম করে কি, ফাঙ্গি ডিকম্পোজ অর্গানিক ম্যাটার রিলিজিং নিউট্রিয়েন্টস লাইক নাইট্রোজেন, ফসফরাস ইনটু দি সয়েল ফর প্ল্যান্ট ইউজ। তো এটা আমরা সিম্পল বুঝতেছি, ডিকম্পোজিশন নিউট্রিয়েন্ট সাইক্লিং কি আমাদের আর বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এবং এক্সাম্পল দিয়ে বুঝাইলো মাইক্রোঅর্গানিজম ফাঙ্গাই form symbiotic relationship with plant roots, aiding in nutrient uptake, enhancing plant growth. এই যে আমাদের মাইক্রোঅর্গানিজম ফাঙ্গি যখন করে, সে রুট নডুল ফর্ম সিম্বায়োসিসের মাধ্যমে অ্যাটমোস্ফিয়ার থেকে নাইট্রোজেন নিয়ে, এবং ওই নডুল আমাদের নাইট্রোজেন সয়েলে যদি থাকে, ওই নডুল যদি আমরা ব্রেকডাউন হয়, মানে ওই নডুল থেকে প্ল্যান্ট আবার নাইট্রোজেন নিতে পারে সয়েল থেকে। নডুল থাকে সয়েলের ভিতরেই, মানে রুটের সাথে, সেখান থেকে ব্রেকডাউনের ফলে আমরা প্ল্যান্ট গ্রোথ পেয়ে থাকি। ওখান থেকে soil formation ki, organism like lichens, mosses intake soil formation by breaking down rocks and minerals into smaller particles. অর্গানিজম মানে সয়েল ফরমেশন কিভাবে করে, যে মানে বিভিন্ন রকম লাইকেন্স, মস, তোমরা দেখবা কোন ওয়াল ড্যাম হলে উপরে কিছু কিছু গাছ হয় সাথে জায়গা থেকে, এগুলি ওখানে কিছু মানে সয়েল ফরমেশন ব্রেকডাউন, রক্স মিনারেলস, এগুলো ব্রেকডাউন, স্মল পার্টিকেল ব্রেকডাউন হয়, এইভাবে আস্তে আস্তে আমাদের সয়েল ফরমেশন আছে। রক ভাঙা, মিনারেল করে, মিনারেল ভাঙা, রক্স মানে গ্রাভেলস হয়, গ্রাভেল থেকে আমরা স্মল লার্জ স্যান্ড, স্মল স্যান্ড, এরকম করতে করতে সয়েলে আমরা চলে আসি, ভাঙাটা ব্রেকডাউন এভাবে হয়ে থাকে। এবং কারা এই কাজটা করে, আর্থম মিক্স অর্গানিক ম্যাটার উইথ মিনারেল সয়েলস এনহ্যান্সিং ফার্টিলিটি। এবং আর্থম এই ধরনের যারা আছে, এরা এরকম ব্রেকডাউনের কাজ করে, যার ফলে আমাদের ফার্টিলিটি বৃদ্ধি পায়। পেস্ট এন্ড ডিজিজ কন্ট্রোল করে, আমরা অর্গানিজমের রোল করতেছি, কিন্তু তারা করে কি, পেস্ট এন্ড ডিজিজ কন্ট্রোল কিভাবে, pest and disease control কিভাবে, predatory nematodes feed on soil pests and beneficial microbes, inhibit harmful pathogens. তার মানে এই যে কিছু কিছু আছে অর্গানিজম, তারা আমাদের পেস্ট ডিজিজ যেগুলো আছে, এগুলো রেখে ওই আমাদের হার্মফুল ইফেক্ট থেকে কিছুটা রক্ষা করে। Bacillus subtilis is a bacterium that suppress soil-borne diseases. soil-borne disease কে সে সাপ্রেস করে রাখে। এরপরে আরেকটা কি আছে, ইমপ্রুভিং সয়েল স্ট্রাকচার। এই যে আর্থম, এটা কিভাবে সয়েল স্ট্রাকচার ইমপ্রুভ করে, তারা অর্গানিক ম্যাটারকে মানে ডিকম্পোজ করে, পার্শিয়াল থেকে ফুলি ডিকম্পোজ করলে আমাদের স্ট্রাকচার ইমপ্রুভ হয়ে যায়, ওয়াটার ধরে রাখে এবং নিউট্রিয়েন্ট ধরে রাখে, যাতে করে আমরা সয়েল কোয়ালিটি ইমপ্রুভ করে। আমরা এবার নিচে যাচ্ছি, সয়েল অ্যাজ এ ফিজিক্যাল হ্যাবিটেট। ফিজিক্যাল হ্যাবিটেট বলতে আমরা কি বুঝি, পোর স্পেস, সয়েল লেয়ার্স, সয়েল ময়েশ্চার, এগুলিতেও মাইক্রো অর্গানিজমের রোল আছে। তারা কিরকম করে, সয়েল হ্যাজ এ স্ট্রাকচার মেড আপ অফ পোর্স filled with air and water. These pores are essential for soil microorganisms, enabling respiration and mobility. এই যে সয়েল পোরের মধ্যে অক্সিজেন থাকে, এটা মাইক্রোঅর্গানিজম বেঁচে থাকার দরকার, এবং এই অর্থে তারা রেসপিরেশন করতে পারে এবং এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে পারে। এইভাবে আমাদের পোর স্পেস সয়েলের এই যে মুভমেন্টের মাধ্যমে পোর স্পেস থাকে এবং অর্গানিজম সার্ভাইভ করা হেল্প করে। সয়েল লেয়ার, দ্য টপ সয়েল মানে rich in organic matter is the most active layer for biological activity, supporting decomposers and plant roots. এই যে সয়েল টপ লেয়ারে আমরা অনেক অর্গানিক ম্যাটার থাকে, অনেক অর্গানিক থাকে মানে মাইক্রো অর্গানিজম অনেক থাকে,
এগুলো ডিকম্পোজ করে প্লান্ট মানে সাপোর্টিং ডিকম্পোজার্স এন্ড প্লান্ট রুটস, মানে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিতে ডিকম্পোজার যারা ব্রেকডাউন হয় এই সয়েল লেয়ার এই নিউট্রিয়েন্ট ধরে রাখা, অর্গানিক ম্যাটার ধরে রাখা সেই অর্গানিজম হেল্প করে এবং ডিকম্পোজার হেল্প করে, যে আলটিমেটলি প্লান্ট রুট থেকে নিউট্রিয়েন্ট পেয়ে থাকে। দেন সয়েল ময়েশ্চার, ময়েশ্চার একেবারে ইম্পর্টেন্ট, এটা ছাড়া কিছুই চলে না, কোনো অর্গানিজম বাঁচার কোনো উপায় থাকে না। Organism depend on the availability of water in the soil for survival. Excessive dryness or waterlogging can limit life. এখন পানি বেশি হলে এবং ওয়াটারলগিং কন্ডিশন হলে ওই অর্গানিজম কাজ করতে পারে না, সেক্ষেত্রে এদের অ্যাক্টিভিটি কমে যাওয়ার ফলে আমরা এর থেকে যে বেনিফিট পাই সেটা পাই না। সেই অর্থে সয়েল ময়েশ্চার, অপটিমাম সয়েল ময়েশ্চার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর soil organisms. Then texture and structure influence the habitat suitability for different species. এই যে টেক্সচার স্ট্রাকচার উপর ডিপেন্ড করে যে কোন ধরনের অর্গানিজম সেখানে কোন ধরনের হ্যাবিটেট সার্ভাইভ করবে, এর জন্য সয়েল টেক্সচার স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। হেভি টেক্সচার হলে এক ধরনের অর্গানিজম থাকবে, আবার পোস্ট টেক্সচার হলে এক ধরনের অর্গানিজম থাকবে, লাইট টেক্সচার হলে এক ধরনের অর্গানিজম। তাহলে এই যে হ্যাবিটেট হ্যাবিটেট সার্ভাইবিলিটির জন্য এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে কিছু ওই ধরো এক্সাম্পলস অফ সয়েল হ্যাবিটেট, আর এক্সাম্পলস অফ সয়েল হ্যাবিটেট, কোন কোন সয়েলে কি ধরনের হ্যাবিটেট থাকবে সেটা একটু এখানে বলে দেওয়া। এগ্রিকালচারাল সয়েল একরকম, ফরেস্ট সয়েল একরকম, গ্রাসল্যান্ড সয়েল একরকম। এটা তোমরা দেখে বুঝতেছো, ওগুলার খুব বেশি ডিটেলস আলাপে যাওয়া দরকার নেই। এগুলো আমি যে পরে আসছে তোমরা বিভিন্ন যে মাইক্রোবায়োলজি যারা পরে আসছো এসে অনেক ভালো উত্তর তোমাদের কাছে আছে। তারপরে এখানে অর্গানাইজড ওয়েতে দেওয়া যে কোন জায়গা থেকে লিখবো, কিভাবে লিখবো সেটা একটু মাথায় রাখতে হবে। চ্যালেঞ্জেস ইন অর টু সয়েল হ্যাবিটেটস, মানে সয়েল হ্যাবিটেটস নিজেদের মধ্যে এবং একটা আরেকটা প্রতি কি চ্যালেঞ্জ আছে সেগুলি সয়েল ডিগ্রেডেশনে, কনজারভেশন প্র্যাকটিসে, পলিউশন, এরোশন, এই কতগুলি ইয়ার মধ্যে এগুলি চ্যালেঞ্জিং। সয়েল ডিগ্রেডেশনে এক্সেসিভ ইউজ অফ কেমিক্যাল, ফার্টিলাইজার্স, পেস্টিসাইডস, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন হার্মস অর্গানিজম রেজাল্টিং সয়েল ডিগ্রেডেশন। এই যে আমরা এক্সেসিভ ফার্টিলাইজার দেই, পেস্টিসাইড দেই, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন হয়, এগুলো সব গিয়ে অর্গানিজমে হার্ম করে, তাদের বেঁচে থাকা কঠিন করে ফেলে। তারপরে এরা যে সয়েলকে কিছু মানে প্রসেসের মাধ্যমে লাইফ রাখবে সেটা আর পারে না, যার ফলে সয়েল ডিগ্রেডেশন শুরু হয়। আমাদের তোমরা দেখবা নাইট্রোসোমোনাস, সালফার অক্সিডেজ ব্যাকটেরিয়া, তারপরে ফসফরাস মানে রিলিজ করা, এই ধরনের বিভিন্ন রকম ব্যাকটেরিয়া কাজ করে, কিন্তু তারা যদি না থাকে তাহলে আমাদের সয়েলের এই নিউট্রিয়েন্ট রিলিজ, নিউট্রিয়েন্ট সাইকেলিং এগুলি স্টপ হয়ে যায়, আলটিমেটলি সয়েলটা ব্যারেন, মানে সয়েল ডিগ্রেডেড সয়েল হিসেবে আমরা জানি। কনজারভেশন প্র্যাকটিসেস লাইক ক্রপ রোটেশন, অর্গানিক ফার্মিং হেল্প মেইনটেইন সয়েল হেলথ। এখন ওই যে অর্গানিজম যদি আমরা খুব ঠিকঠাক মতো না থাকে তাহলে ক্রপ রোটেশন, অর্গানিক ফার্মিং হেল্প মেইনটেইন সয়েল হেলথ। এখন ওই ক্রপ রোটেট করবো, যদি অর্গানিজম না থাকে, অর্গানিক ম্যাটার না থাকে, তাহলে রোট করে আমাদের পিছনে, যার জন্য আমাদের কনজারভেশন প্র্যাকটিসটা খুব কেয়ারফুলি করা। এই কনজারভেশন প্র্যাকটিস বলতে ক্রপ রোটেশন আমি দিলাম না, রাইস করে ওই করে রাইসই চলতেছে, হ্যাঁ, কিন্তু রাইসের পরে হুইট দিলে হুইটের পরে আবার যদি রাইস দাও তাহলে দেখো ওই নিউট্রিয়েন্টও ব্যালেন্সড আপটেক হয়। কারণ হলো রাইসের নিট একরকম, হুইটের নিট আর একরকম, কোনোটা একটা বেশি নিউট্রিয়েন্ট না, কোনোটা কম না, আলটিমেটলি সয়েলটার হেলথটা ভালো থাকে। তো এগুলি মোটামুটি সয়েল ডিগ্রেডেশন, কনজারভেশন প্র্যাকটিস, পলিউশন, chemicals from pesticides, fertilizers harm to beneficial soil organisms. ওইটা প্রথম ডিগ্রেডেশনের সাথে এটা মিল আছে, কেমিক্যাল দিলা, পেস্টিসাইড দিলা, তাতে করে ওই বেনিফিশিয়াল অর্গানিজমকে হার্ম করা মানে কিল করে বা সিকলি সার্ভাইভ করায়, যার কারণে পলিউটেড সয়েল পরিণত হয়। এরোশন, লস অফ টপ সয়েল এফেক্টস হ্যাবিটেট কোয়ালিটি ফর মেনি অর্গানিজমস। এখন সয়েল, টপ সয়েল ধরে রাখার জন্য ধরো ওখানে অর্গানিজম বেশি থাকলে তারা যদি ওই সয়েল প্রসেস কাজ করে, তখন আমরা এই বিভিন্ন সর্ট বা গ্রাস গ্রো করে টপ সয়েলটাকে ধরে রাখবে, এগুলো গাছ টাছ গ্রো করে টপ সয়েলকে আটকে রাখে। কিন্তু যদি অর্গানিজম ঠিক মতো না থাকে তখন আর ওই প্রসেস গুলো চলে না, গ্রাসও গ্রো করবে না, সয়েলটা লুজ বন্ডেড হয়, যে কোনো পানি টানি আসলে ওই টপ সয়েল সরাই নিয়ে যায়। সয়েল কম্প্যাকশন, রিডিউস পোর স্পেস, লিমিটিং অক্সিজেন ওয়াটার অ্যাভেলেবিলিটি। এই সয়েল যদি কম্প্যাক্ট হয়ে যায়, কিরকম কম্প্যাক্ট হবে, যেমন আমরা ট্রাক্টর মেশিন ইউজ করি, বারবার করতে করতে সয়েলটা কম্প্যাক্ট হয়ে যায়, তাতে করে হয় কি অক্সিজেন, ওয়াটার আর ওই পোর স্পেস গুলি ভ্যানিশ হয়ে যায়, প্রেসারে কম্প্যাক্ট হয়ে যায়, তাতে করে ওই অক্সিজেন এবং ওয়াটার অ্যাভেলেবিলিটি কমে যায়, যার কারণে আমাদের
ওই মানে হ্যাবিটেট সার্ভাইভাবিলিটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে। এবং সলিউশন কি এক কথায় ছোট্ট করে সলিউশন ছিল কনজারভেশন প্র্যাকটিসেস উইল রিডিউস টিলেজ। কনজারভেশন প্র্যাকটিস লাইক রিডিউস টিলেজ। আমরা ওই টিলেজটা কম করব চাষাবাদ। একটা জমিতে যদি নোটেল করে বড় খুব ভালো, আবার যদি টিলেজে যাও যে ক্রিস ক্রস মেথডে দুইবার এদিক একবার এদিক আর একবার এদিক এভাবে একটা হতে পারে। আবার অনেক ক্রপ আছে যে এরকম দুইটা না হয়ে ক্রিস ক্রস মেথড 3-4 বার এদিক সেদিক করে চাষাবাদ করতে হয়। যত তুমি কম করে পারবো তত ভালো। কারণ কি মানে এখানে ওই যে ক্রিস ক্রস মেথডে যত ইয়ে করবো তার নিউট্রিয়েন্ট লস বেশি হয়। হ্যাঁ, সেই অর্থে যদি আমরা একেবারে নোটেলে যেতে পারি তাহলে সবচেয়ে ভালো। অর্গানিক ফার্মিং ফার্টিলাইজার ছাড়া যদি ফার্মিং করো সেটাও ভালো। ফার্টিলাইজার অনেক সময় ক্ষতি করে, পলিউট হয়। ক্রপ রোটেশনও আমরা হেল্প করে টু প্রোটেক্ট সয়েল অ্যাজ এ হ্যাবিটেট। এখন ওই যে কি সলিউশনটা কি, কনজারভেশন প্র্যাকটিস লাইক রিডিউস টিলেজ, টিলেজটা কম দিতে হবে, অর্গানিক ফার্মিং করতে হবে এবং ক্রপ রোটেশন। এইভাবে আমরা মোটামুটি এই চ্যালেঞ্জগুলোকে মিটিগেট করতে পারি আর কি। সয়েল, তারপরে একটু বলা আছে সয়েল ইজ এ ডাইনামিক এন্ড ভাইটাল হ্যাবিটেট ফর অর্গানিজমস। বাই সাপোর্টিং দিস লাইফ ফর্মস it ensure the sustainability of ecosystems and the productivity of agricultural system. এটা জাস্ট কনক্লুডিং শেষে একটা লাইন বলে দিল এরকম করে। তো আমরা এই নিয়ে খুব বেশি করব না। এটা আসলে ফার্স্ট ইয়ারের পড়া। আমরা একটু না, এটা ফার্স্ট ইয়ার না, এটা তোমাদেরই সয়েল অ্যাজ হ্যাবিটেট, তোমাদের। এটা কিন্তু ফার্স্ট ইয়ার না, ভুল বলছি। এরপরে এসে লাইফ এট লো টেম্পারেচারস। এখন আমাদের বিভিন্ন টেম্পারেচার ফর্মে হ্যাবিটেট নিয়ে কথা বলছি, সুতরাং কোন টেম্পারেচারে কি ধরনের অর্গানিজম থাকে, কি ঘটে, একটু এখান থেকে আমাদের জানা দরকার। গ্রেটার পার্ট অফ আওয়ার প্ল্যানেট ইজ কোল্ড বিলো 5 ডিগ্রি সেলসিয়াস। এই যে একটু আগে আমরা সমুদ্রের কথা বললাম যে 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, আর আমার পুরো প্ল্যানেটটাই 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে। কোল্ড ইজ দ্য ফিয়ারসেস্ট এন্ড মোস্ট ওয়াইডস্প্রেড এনিমি অফ লাইফ অন আর্থ। এটা আমার না, ওই যে ফ্রান্সের কথা যে কোল্ড হলো সবচেয়ে বড় মানে শত্রু এই পৃথিবীর। মানে ঠান্ডা যদি বরফ, এখন তো আমরা বুঝতেছি না যে আমরা গরমে মরতেছি, আপনি ঠান্ডা ভয় দেখাচ্ছেন। পৃথিবীর সারা সব যদি অ্যাভারেজ করো তাহলে সব মিলে ঠান্ডাই পড়ে। এটা যদি তুমি ওই আমেরিকা, ইউএস, সরি মানে কানাডা এই সমস্ত জায়গায় ঘুরতে যাও তখন বুঝবে যে ঠান্ডা কারে বলে। যে -20-30 যখন দেখবা তখন বোঝা যাবে যে এই যদি হয় অবস্থা সারা বছর, তাহলে আমরা কিভাবে সার্ভাইভ করব। ওগুলো যখন করতে ভাস্ট এরিয়া, আমার বাংলাদেশ ম্যাপে দেখা যায় না। সব অ্যাভারেজ করলে অ্যাভারেজ বিলো 5 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। More than 70% of the planet is covered with seawater, mostly deep ocean with a remarkably constant temperature of about 2 degrees Celsius. A seawater constant temperature about 2 degrees Celsius. If we include the polar ice cap, more than 80% of the Earth's biosphere is permanently cold. এখন ওই সিওটার যদি হয় 2 ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যে আইস ক্যাপও যদি ধরো, এবং তাহলে এই পৃথিবীর 80% যে বায়োস্ফিয়ার যেন লাইফ থাকে সবসময় ঠান্ডা মাথায় থাকে। এটা আর বিশ্বাস করার কিছু নাই। উই ইনহেবিট ইন এ কোল্ড প্ল্যানেট অ্যান্ড শুড পারহ্যাপস regard to those organisms that are best able to cope with the low temperatures are being its most successful colonizer. এখন এই রাসেল মিয়া বলছে যে পৃথিবীতে যারা ঠান্ডা টেম্পারেচারে বাইসে থাকবে তারাই হলো বেস্ট এবং সাকসেসফুল কলোনাইজার। তো আমরা ওই এখন নিজেরা চিন্তা করো, তোমাকে যদি নিয়ে 2 ডিগ্রির মধ্যে রাখে তাহলে কতটুকু সার্ভাইভ করবা। সেই দিক থেকে চিন্তা করে এই 2 ডিগ্রিতে যারা সার্ভাইভ করতে পারে তারাই হলো সার্ভাইভাল অফ দি ফিটেস্ট ফর দি ওয়ার্ল্ড। যাই হোক, এখন এই কথা বললাম কিছু জানার জন্য যে আমরা পৃথিবীর পানির টেম্পারেচার কত, ওশেন ওয়াটার, ডিপ ওশেন ওয়াটার 2 ডিগ্রি সেলসিয়াস থাকে সেটা, এবং রাসেলের উক্তি যারা লো টেম্পারেচারে সার্ভাইভ করবে তারাই হলো সাকসেসফুল কলোনাইজার। By definition, all temperature below the optimum are harmful. Is by definition, all temperature below the optimum are harmful, but there is a usually wide range of such temperatures that cause no physical damage, over which any effects are fully reversible. এখানে একটু কথা বলে নেই যে এই যে by definition all temperature below optimum are harmful, এখন এই অপটিমাম টেম্পারেচার কার জন্য? মানুষের জন্য একটু কম, পশুর জন্য একটু কম, ইভেন কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। আমরা ধরো শীতের দেশে গেলে তখন ওরা হিটার চালায়, যে হিটিং করে 17 ডিগ্রির উপরে টেম্পারেচার উঠায় না। এই 17 ডিগ্রির মধ্যে তোমাকে সার্ভাইভ করতে হবে, কারণ যত বেশি উপরে টেম্পারেচার উঠাতে যাবে তত বেশি ফুয়েল কনজাম্পশন হবে।
আবার গরমের দিনে আমার দেশের কথা ধরো, আমার দেশে এসি চালানোর কথা বলছে ওরকম যে 28 ডিগ্রি টেম্পারেচারের উপরে যদি উঠে যায় তখন তুমি 28 আইনা অ্যাডজাস্ট করো। কিন্তু আমরা দেখা যায় 22-23 চালাই অভ্যস্ত, যে 28 আমাদের গরম লাগে, কিন্তু এটা আসলে ঠিক না। এই জন্য বলছে যে ওই যে বাই ডেফিনেশন অল টেম্পারেচার বিলো দি অপটিমাম, অপটিমাম টেম্পারেচার কার কত কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে, তারপরে অ্যানিমাল টু অ্যানিমাল, প্ল্যান্ট টু প্ল্যান্ট বা হিউম্যান বিইং ভেরি করবে। হ্যাঁ, তো সেখানে আমাদের কি বলা হলো, বাট দেয়ার ইজ ইউজুয়ালি ওয়াইড রেঞ্জ অফ সাচ টেম্পারেচার, ওই যে বলে আসলাম ভেরি করে, দ্যাট হ্যাজ নো ফিজিক্যাল ড্যামেজ। মানে এই যে ওয়াইড রেঞ্জ আমরা বললাম যে অপটিমাম টেম্পারেচার ধরো 25 আমাদের জন্য, সেখানে যদি 35 হয় আবার 20 হয়, তাহলে খুব যে ফিজিক্যালি ড্যামেজ হবে, নট দ্যাট, ওভার হুইচ এনি ইফেক্টস আর ফুললি রিভার্সিবল. There are, however, two quite distinct types of damage at low temperature. একটা হলো সিলিং এন্ড ফ্রিজিং। এই দুটা, সিলিং ইফেক্ট আর ফ্রিজিং ইফেক্ট। সিলিং ইফেক্টটা কি? দ্যাট ক্যান বি লেথাল either to tissues or to whole organisms. আমরা পরে আসতেছি। এই যে সিলিং ইফেক্ট অথবা ফ্রিজিং ইফেক্ট, এটা সমস্ত অর্গানিজমের ক্ষতিকর। এটা দ্বারা তো মানে লেথাল, সিকলি সার্ভাইভ করবে এই ধরনের কন্ডিশন হলে, যে মানুষ বাইচে আছে, তার কোনো কাজ টাজ নাই, মুখে খাবার খাওয়াইতে হয়, এ বাচ্চা তো কোনো মানে, ঠিক অর্গানিজম ওরকম কোন রকম বাইচে থাকবে, তার কাজ কারবার নাই, কোনো ইনপুট দিতে পারে না। তাহলে কি এখন সিলিং ইফেক্ট, ফ্রিজিং ইফেক্ট, এখান থেকে আমরা দেখি ইনজুরি কি। কোল্ড ইজ Cold itself can have physical and chemical consequences even though ice may not be formed. Cold itself একটা মানে আমরা জানি যে জিরোতে বরফ হয়ে যায়, তাই না? And cold itself can have physical or chemical consequences even though ice may not be formed. বরফ হবে না। ঠান্ডা কিন্তু ফিজিক্যাল কেমিক্যাল কোনো কনসিকুয়েন্স তুমি খুব বেশি দেখবে না, ওই যে যখন তারা বিভিন্ন কন্ডিশনে ফ্লোতে থাকে। এই কথাটা পরে সেন্টেন্স বলা, ওয়াটার মে সুপার কুল টু টেম্পারেচার অ্যাট লিস্ট as low as -40 ডিগ্রি সেলসিয়াস which changes its viscosity, viscosity ইনক্রিজ করে, ডিফিউশন রেট ডিক্রিজ করবে ওভার দ্য রেঞ্জ অফ 20 to -25 ডিগ্রি সেলসিয়াস ডিগ্রিজ of ionization of water degrees nearly 100-fold, as hydrogen ions and hydroxyl ions are involved in almost all biological processes. Many organisms are damaged by exposure to temperatures that are low but above freezing points, so-called sealing injury. এই যে কথাটা সিলিং ইনজুরিটা কি আমরা আগে বলে আসছি, সিলিং ইনজুরি, ফ্রিজিং ইনজুরি কি হবে? Many organisms are damaged by exposure to temperature that are low but above freezing point, so called sealing injury. কিছু কিছু অর্গানিজম যে তোমার লো টেম্পারেচার ফ্রিজিং পয়েন্ট না, এর উপরে এসে তারা সিকলি সার্ভাইভ করবে বা তাদের সেল ড্যামেজ হবে, এক্সপোজার কত একটা অর্গানিজম, তার একটা সেল সিঙ্গেল সেল অর্গানিজম, সে তো হয়তো ধরো সার্ভাইভ করতে না বলে মারাই যাবে। মাল্টিপল যে অর্গানিজম গুলো আছে তারা সিকলি সার্ভাইভ করে, এইটাকে আমরা সিলিং ইফেক্ট বলি, অর্থাৎ লো টেম্পারেচারের ইফেক্ট ফ্রিজিং পয়েন্টের উপরে, লো টেম্পারেচার যে ইফেক্ট সেটা হলো চিলিং ইফেক্ট, আর ফ্রিজিং পয়েন্টে গিয়ে যে ইফেক্ট সেটা ফ্রিজিং ইফেক্ট। ওটা পরে আবার আসতেছি, আমি একটু আগে যাই। এখানে ইনজুরি ফ্রম ফ্রিজিং, ফ্রিজিং হলে ওই সিলিং গেল, আবার ফ্রিজিং পয়েন্টে কি হবে, কি ধরনের হয়? আইস সেলডম ফর্মস in an organism until the temperature has fallen several degrees below 0 degree Celsius. It remains in a supercooled state until it solidifies suddenly around particles that act as nuclei. এখন এখানে আমি এতগুলি পড়ানোর মধ্যে না বলে সিম্পলি বলে যাই যে ফ্রিজিং ইফেক্ট, ফ্রিজিং মানে ফ্রিজ হয়ে পড়ে বা শরীর, আমরা ধর মাইনাস টেম্পারেচার মধ্যে ঘোরাঘুরি করতেছি, হ্যাঁ, তখন দেখা যায় যে আমাদের শরীর যদি এরকম কারো তোমার অভিজ্ঞতা থাকে, ওরকম আসবা যে তুমি মুখে খাবার দিছো, হাত দিয়ে খাবার নিয়ে মুখের মধ্যে খুঁজে খুঁজে দেখতে হবে মুখটা কোথায়, হ্যাঁ, যে তারপরে খাবার দিবা, তোমার ফিলিংটা ওরকম নাই। মানে হলো এক্সটার্নাল সেল যেগুলি আছে তার, ওই যে আমার মুখের কথা বলি, চিক বা গালের কথা বলি, এক্সটার্নাল সেল যেগুলি আছে সেগুলোর মধ্যে যে পানি আছে সেটা জমে গেছে, কিন্তু ইন্টারনাল যে আছে, ইন্টারনাল সেলটা জমে নাই, সেখানে মুভমেন্ট আছে, যে কারণে আমি বেঁচে আছি। এবং ওই এক্সটার্নাল সেল যখন বেশি জমে তখন এই গাল ফেটে যায়, শীতের সময় একবার একটু শরীর ফাটে, এটা ওটা করে। ওই যে তোমার মানে সেল মধ্যে কিছু ঠান্ডার সময় পানি জমে যায়, আবার গরমের সময় বেশি এক্সট্রা আউট হয়ে যায়, তো ইফেক্টটা দুই রকম। হ্যাঁ,
এই যে গরমের সময় যখন পানি বের হয়ে যায় সেই একরকম, আবার শীতের সময় যখন পানি জমে সেটা হলো ফ্রিজিং এফেক্ট। এই কথাটাই বলা, মানে আমরা যে শীতের সময় সেলের মধ্যে আউটার সেলে পানি জমে গেলে সেখানে ক্র্যাকিং হয়, এই ধরনের ইফেক্ট পাওয়া যায়, এই সমস্ত কথা এখানে বলছে। পানি জমে তাতে করে সেলের মধ্যে ড্যামেজ হয়, এই কথাগুলি এত ডিটেলস এখানে পড়ে নিয়ে আসছে। আমি এটা ভেরি করে কত মাইনাস করে হোক অথবা -2 তে হোক, যে কোনো ভাবে বেশি কম বেশি হতে থাকে। এনে আর খুব বেশি আলাপ আলোচনা গেলাম না, বিভিন্ন ভাগ করে বিভিন্ন এক্সপেরিমেন্টের কথাবার্তা বলা আছে, এটা এখানে পাস করে যায়। আর একটা শব্দ আছে অ্যাক্লিমেশন টু লাইভ এট লো টেম্পারেচার। অ্যাক্লিমেশন এখানে আমরা সাধারণত একটা প্রসেস আছে, ল্যাবরেটরিতে করলে আমরা বলি অ্যাক্লিমেশন, আর ওই তোমার যদি বাইরে করো সেটা হলো অ্যাক্লিমাটাইজেশন। আমরা যেটা আসতেছে একটু পরে যাই এখানে। Perhaps what is the most striking about the tolerance of organisms to low temperature is that they are not fixed but are preconditioned by experience of temperatures in their recent past. এখন হয় কি, এই যে অ্যাক্লিমেশন হলো খাপ খয়ে নেওয়া। হ্যাঁ, তুমি একটা লো টেম্পারেচারে এমন একটা অর্গানিজমকে তুমি তাকে অ্যাডাপ্ট করে নাও, যেমন প্রথম 5 ডিগ্রিতে নিলাম, তারপর 2 ডিগ্রিতে নিলাম, তারপর 1 ডিগ্রিতে, এভাবে সেট করে নিলাম। তাহলে the process is called acclimation when it occurs in the laboratory. ল্যাবরেটরিতে যদি তুমি এরকম একটা অ্যাডজাস্ট করে নাও, একটা অর্গানিজমকে মানে গ্রাজুয়ালি লো টেম্পারেচারকে অ্যাডাপ্ট করো, যে 10 ডিগ্রি থেকে 8 ডিগ্রি, 6 ডিগ্রি, 4 ডিগ্রি, এরকম করে করে, এটা হলো অ্যাক্লিমেশন। আর অ্যাক্লিমাটাইজেশন when it occurs naturally, নেচার যদি এরকম করে, যে এখন আমাদের দেশে ধরো শীতে আইসা একেবারে সে এরকম যদি হয় বাংলাদেশের অবস্থা, যে আমাদের শীতের সময়ও 1-2 ডিগ্রি সেলসিয়াস হয়, আবার গরমের সময় 35 হয়, এর মধ্যে থেকে এরকম প্রতি বছর আস্তে আস্তে যখন ওই যে কথা 35 থেকে 30, 30 থেকে 25, 20, 10, 22, 5 এর মতো চলে আসলো, তখন ওই অবস্থায় যে অর্গানিজম গুলি সার্ভাইভ করে, তখন তাদের বলা অ্যাক্লিমাটাইজড করা, অর্থাৎ তুমি তাকে মানে এই কন্ডিশনেও বেঁচে থাকতে পারে, তারা অভ্যস্ত হয়ে যায়। এই কথা তোমার ল্যাবরেটরি করলে অ্যাক্লিমেশন, আর ন্যাচারাল হলে অ্যাক্লিমেটাইজেশন। বলি এটা কি ঘটনা, কি লো টেম্পারেচার আমাদের হ্যাবিটেট গুলিকে বাঁচার জন্য আমরা অভ্যস্ত করে নেই। কিছু উদাহরণ কি হলো, উদাহরণ দিয়ে কিছু বলা আছে যে হায়ার প্ল্যান্ট 6 সপ্তাহ এরকম যদি এক্সপেরিমেন্ট করো 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাকে অ্যাক্লিমাটাইজ করতে পারবা। এখানে যদি কারেন্টটাকে একটু করে নিও, যদি গরম চাও যে না আমি মাইক্রো লো টেম্পারেচার অ্যাডাপ্ট করাবো, তাইলে আমরা এখান থেকে মোটামুটি সেদিকে আগে ঠিক আছে। শুনতে পাচ্ছ? এই কিছু দেখলো তোমরা? হ্যালো, জি স্যার, দেখছি। কি দেখতেছো? স্যার ক্লাস, থ্যাংক ইউ স্লাইড। থ্যাংক ইউ স্লাইড। তাড়াতাড়ি গেলাম কারণ এগুলি তোমরা যেহেতু মাস্টার্স এর বিভিন্ন ক্লাসে এসছে, আরো ভালো করে জানো, জাস্ট একটু টেনে নিয়ে আসা। আর এই ধরনের কোশ্চেন আসলে লিখতে অসুবিধা হবে না। মাইক্রোবায়োলজি 3rd ইয়ারে পড়ছো তাই না? আর 2nd ইয়ারে নাকি? মাইক্রোবায়োলজি কোন কোন ক্লাসে পড়ছো? 2nd ইয়ারে ছিল, 3rd ইয়ারে ছিল, 2nd ইয়ারে ছিল, 3rd ইয়ারে ছিল। সুতরাং এসছে ভালো করে জানো, আমি যা বলতেছি এসছে ভালো উত্তর তোমাদের কাছে আছে। এটা অ্যাকচুয়ালি লেখার যে কথা, এই ধরনের কোনো কোশ্চেন হলে পয়েন্টস গুলো একটু হাতে রাখা পড়ছি স্যার, আমরা তো এইভাবে এই স্টাইলে পড়ে নিই, ভিন্ন স্টাইলে পড়া, তাই তো। তো মোটামুটি এই যে লো টেম্পারেচার লাইফ কিভাবে অ্যাক্লিমাটাইজ করা, এই জিনিসগুলি একটু যাতে করে শব্দ আসলে বুঝতে অসুবিধা না হয়। এই চ্যাপ্টারের মধ্যে কোনো কোয়েরি আছে তোমাদের? বলো।